শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরি মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি অর্চি এবং সেই সাথে রয়েছে আমি রোম্বান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। অর্চি, তোমাকে শুভ সকাল। কেমন আছো? কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, তোমাকে পেয়ে ভালো লাগছে। আজকে পাশে তোমাকে পেয়েছি, চমৎকার একটা আড্ডা হবে। হ্যাঁ, আমি তো হঠাৎ করে তোমাকে দেখে অবাক যে তুমি এতদিন পর আমার সাথে। একদমই তাই, মাঝে মাঝে আসলে পছন্দের প্রিয় মানুষদের সাথে বসতে তো আমারও ইচ্ছে করে। অবশ্যই, আসলে রাঙা সকাল এমন একটি পরিবার প্রত্যেকটি সদস্যের সাথে, সেটা আমাদের প্রযোজনা সংস্থার সাথে যারা জড়িত আছেন, আমাদের প্রযোজকরা, আমাদের গবেষণা টিম, আমাদের উপস্থাপক টিম, সবার সাথে আমাদের খুব হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক, এবং সেটা বোধহয় দর্শকরা বুঝতে পারে। কি বলো? দর্শকদের জানিয়ে দিয়ে আজকে আছেন আমাদের মাঝে। চলো দর্শক, আজ আমাদের মাঝে প্রথম ঘন্টায় রয়েছেন একজন স্থপতি, বিখ্যাত স্থপতি নাহাস আহমেদ খলিল। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো ভালো। আপনাকে পেয়ে আমরা খুব খুশি, কারণ আপনি আমার কলেজ মেট, নটরডেম কলেজে আপনি পড়েছেন, আর আপনি একজন স্থপতি, তিনিও একজন স্থপতি। এবং স্যারকে পেয়ে আসলে ভীষণ ভালো লাগছে। স্যারকে শিক্ষক হিসেবে কখনো পাইনি, কিন্তু আজকে কিভাবে স্যারকে এখানে পেয়ে গেলাম। তো যেহেতু পেয়েছো, প্রশ্ন বানে জর্জরিত করবে কি? হ্যাঁ, স্যারের জীবনের অনেক গল্প জানতে চাই, স্যারের কাজ সম্পর্কে জানতে চাই। সবসময় আপনি আমাদের স্টুডেন্ট লাইফে অনুপ্রেরণার অংশ ছিলেন, আপনার সম্পর্কে সবসময় জানার আগ্রহ ভীষণভাবেই ছিল। তবে আজকের গল্পটা আসলে একটু ভিন্নভাবে, যেমনটা আমরা শুরু করি একেবারেই ছেলেবেলা থেকে বেড়ে ওঠার সময়টা থেকেই শুনতে চাই। এবং আপনার খুব বর্ণাঢ্য কি বর্ণময় বলবো, বৈচিত্র্যময় একটা বেড়ে ওঠা ছিল। সেই সময়ের গল্পে একটু ফিরে যাব। কোথায় আপনার বেড়ে ওঠা? আমার বাবা ছিলেন আর্মিতে, বদলির পোস্টিং। তো আমার ওই কয়টা স্কুল জিজ্ঞেস করলে লোকে বুঝেছে আমার 10টা স্কুল। 10টা স্কুল। এর মধ্যে আপনি বোধহয় বিজ্ঞানেসা নন জুনিয়র স্কুলেও পড়েছেন। ওখানে পড়েছি। আমার মা তখন শিক্ষকতা করতেন ওখানে। তো স্কুলের শিক্ষিকাদের জন্য বা ছেলেদেরও ভর্তি করতো আর কি। এটা হলো শুধু জুনিয়র স্কুলটাতে। আচ্ছা, ওখানে বছর দেড়েক পড়েছি, কেজি 1। আর আপনার এমনিতে জন্ম কোথায়? জন্ম ঢাকাতে। আচ্ছা, ঢাকার কোন এলাকায়? আমার মালিবাগে আমার নানার বাড়ি। আচ্ছা, আপনার বাবা আর্মি অফিসার ছিলেন, এবং সেই সুবাদে 10টি স্কুল যেহেতু বদল করতে হয়েছিল, তো বন্ধুদেরও তো বদল করতে হতো নিশ্চয়ই। এইটা আমি মিস করি যে আমাদের সময়, এখন জানি না এত নাই বোধহয়, যে একটা বন্ধু ছোটবেলা থেকে স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি প্রাপ্তবয়স্ক বন্ধু থাকে, ওই বন্ধুত্ব স্কুল জীবনে হয়নি আর কি। আচ্ছা, তবে যতদূর শুনেছি যে আপনি খুব শান্তই ছিলেন, কি বলো? আমরা শুনেছি না? হ্যাঁ, শুনেছি আপনি শান্ত ছিলেন, কিন্তু আমি তাই শুনেছি। তাহলে ছিলেন না শান্ত? মানে কমপ্লেইন শুনিনি এটলিস্ট। আচ্ছা, এবং আপনারা তো 4 ভাই বোন। আপনি কততম ভাই বোনদের মধ্যে? আমি দ্বিতীয়। আমার বোন বড়, তারপর আমরা 3 ভাই। আচ্ছা, আমি একটু পারিবারিক গল্পগুলো শুনতে চাই, আপনার পরিবারের বেড়ে ওঠার সেই গল্পগুলো শুনবো। আপনার বাবা যেহেতু আর্মিতে ছিলেন, বাবা কি একটু কঠোর ছিলেন আপনাদের ভাই বোনদের প্রতি? একেবারেই না। একেবারেই না। আচ্ছা, কেমন ছিলেন? কঠোর না, বাট নিয়ম শৃঙ্খলার অনুশাসন মেনে চলতে হয় না। ডেইলি লাইফের যে রুটিন, সেটা আর্মিতে ওনার অফিস মিলে একটা রুটিন থাকতো, কিন্তু কখনোই খুব ডিসিপ্লিনের মধ্যে থাকতে হচ্ছে এই ফিলিং কখনোই হয়নি আমাদের। আচ্ছা, তো এটা ওনারই ক্রেডিট। আমার বাবা মা, আমি খুব মনে করি যে আমাদের মানে বাবা মা হিসাবে খুব ভালো করে দিয়েছেন আর কি। মানে ধরেন একটাই হলো যে ধর্মের ব্যাপারে ধার্মিক আমাদের যা করার আছে, কিন্তু মা খুব ধার্মিক, বাবা অত ধার্মিক না। কিন্তু আমরা কখনো টেনশনটাও আমরা ফিল করিনি। আমি শিওর যে বাচ্চা বড় করার জন্য বাবা মার মধ্যে অনেক বোঝাপড়া করতে হয়, কিন্তু ওইটা আমরা কখনো টের পাইনি। তো ওই দিক থেকে বলি আমরা খুবই মানে লাকি যে আমাদের বাবা মা একেবারেই প্রেশার ছাড়া বড় হয়েছে। চমৎকার। তো সেই ছোট্ট শিশুটি কিভাবে বড় হয়ে কি করলো, আমরা তো কিছু তথ্য জানি, সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফেলবো। অর্চে, তুমি জানাবে? হ্যাঁ, আমি বলি আজকে তুমি স্থপতি, বিখ্যাত স্থপতি সম্পর্কে জানিয়ে দাও। প্রিয় স্যার সামনে আছেন, আমি বলি।
প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি স্থপতি নাহাস আহমেদ খলিল বাংলাদেশের স্থাপত্য অঙ্গনের একজন সৃজনশীল ব্যক্তি, যিনি 1982 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জনের পর থেকেই পেশাগত জীবনে সক্রিয়। তিনি নির্মাণ বিষয়ক কনসালটেন্সি প্রতিষ্ঠান আর্ক আর্কিটেকচারাল কনসালটেন্সির স্বত্বাধিকারী ও প্রিন্সিপাল আর্কিটেক্ট, কাজ করছেন আবাসন আর নির্মাণ বিষয়ে। নির্মাণ শিল্পের সাথে পরিবেশ বান্ধব প্রযুক্তি যোগ করে তৈরি করে চলেছেন অসংখ্য স্থাপনা। সাভারের পরিবেশ বান্ধব মাটির বাড়ি, বাগান বাড়ি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড হাউস, সামিট গ্রুপের কর্ণধার মুহাম্মদ আজিজ খানের বাড়ি, ধানমন্ডির বেল টাওয়ার, ঢাকা আর্ট সেন্টার, শমশেরনগর হাসপাতাল সহ নান্দনিক কিছু স্থাপত্যকর্ম তারই অনবদ্য সৃষ্টি। স্থপতি নাহাস খলিল একসময় শিক্ষকতাও করেছেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে। স্থাপত্য শিল্পে অবদানের জন্য হোলসিম গ্রিন বিল্ড অ্যাওয়ার্ড সহ পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার। নির্মাণের সাথে পরিবেশ ভাবনাই নাহাস আহমেদ খলিলের ভালোবাসা। চলে যাচ্ছে আবারও আমাদের আজকের অতিথির কাছে গল্প এবং আড্ডায়। যে বেড়ে ওঠার গল্পে ছিলাম, সেখানে আবার একটু ফিরে আসি। এবং যেমনটা আপনি বলছিলেন যে বাবা আর্মি অফিসার হওয়া সত্ত্বেও আপনারা সেই স্বাধীনতা পেয়েছেন, সেই পরিবেশটা পেয়েছেন বেড়ে ওঠার। কিন্তু অনেকটা সময় হয় না যে একটা পরিবারে আসলে বেড়ে ওঠার অনেক কিছু মেনে চলতে হয়, যে ঠিকমতো পড়ালেখা করতে হবে, আগে পড়ালেখাটাই করবে তারপরে অন্য কিছু। এই ধরনের বিষয়গুলো কি চাপিয়ে দিয়েছিল কখনো বাবা মা? পড়ালেখার বিষয় নিশ্চয়ই কি কোনো না কোনো সময় বলেছে। তো আমরা খুবই খেলাধুলা পছন্দ করতাম সব তিন ভাই, তো বলেছে, কিন্তু এটা মনে রাখার মতো মানে ওরকম ঘটনা না যে খুব বিরক্ত হচ্ছি বলছে বলে, হয়তো সঙ্গত কারণে বলছে বলেই ইচ্ছা না করলেও পড়তে বসছি, এটা নিশ্চয়ই হয়েছে। কিন্তু এটা মনে পড়ার মতো জিনিস না যে আমাকে খুব কষ্ট পেতে হয়েছে এটার জন্য। খেলাধুলার কথা বলছিলেন, কি কি খেলতেন সে সময়? আমরা সবই খেলতাম। যেমন আমি মানে স্কুল জীবন পর্যন্ত তো হকি, ফুটবল, বাস্কেটবল, যা যা আমরা স্কুলে অ্যাভেলেবল ছিল খেলতাম, টেবিল টেনিস। পরে আমি মানে ইউনিভার্সিটি কলেজ, নটরডেম কলেজের পর থেকে বাস্কেটবল খেলেছি, লিগেও খেলেছি। লিগে আমি 19 বছর খেলেছেন। বাহ, চমৎকার। তো মায়ের কথা একটু জানতে চাই। বাবার কথা তো শুনেছি, মায়ের ভূমিকা কতটুকু আপনার জীবনে, কিংবা প্রভাব কতটুকু? আমার মাও ইন্টারেস্টিং খেলাধুলা, উনিও ছিলেন। উনি লেডি ব্রেবোর্ন কলেজে পড়েছেন কলকাতায়। ওখানে উনি অল বেঙ্গল উইমেন্স স্প্রিন্ট চ্যাম্পিয়ন, অ্যাথলেটিক্সও ছিলেন কিন্তু স্প্রিন্ট চ্যাম্পিয়ন ছিলেন। বাড়ির কারণে এর থেকে পরে আর যেতে পারেননি, কারণ যেতে হতো সাউথ ইন্ডিয়াতে গিয়ে ন্যাশনাল লেভেলে কম্পিট করতে হতো, ওটা আমার নানা দেননি। আচ্ছা। কিন্তু উনি লেডি ব্রেবোর্ন, তারপর ওই যে বললাম কিছুদিন পড়িয়েছেন বিক্রমনিসা, এরপরে এত মুভ করলে ক্যারিয়ার রাখা মুশকিল। তো যে 10টা স্কুলে আপনি পড়েছেন, পরবর্তীতে এর মাঝখানে আপনি পাকিস্তানেও গিয়েছেন। পাকিস্তান তো আমাদের একই দেশ ছিল, তো পোস্টিং দুদিকেই হতো। আর একটা পোস্টিং আব্বার হয়েছিল টার্কিতে। আচ্ছা। এটা 63-4-5 কত বছর সেখানে ছিলেন? 2 বছর। তখন একটা পাকিস্তান, টার্কি আর পাকিস্তান, ইরান, টার্কি একটা আরসিডি একটা প্যাক্টে অফিসটা ছিল টার্কিতে। আচ্ছা। ওখানে পোস্টেড ছিলেন উনি 2 বছর। আমি ওখানে 2 বছর ছিলাম, আমাদের এমবেসি স্কুলে পড়েছি। তারপরে ফেরত এসে আবার দেশেই। তখন আপনার বয়স কত ছিল, কত ছোট ছিলেন আপনি? টার্কিতে আমি ক্লাস 3। আচ্ছা। 3-4। সেই সময়ের কোনো স্মৃতি কি, বিশেষ কিছু কথা কি মনে পড়ছে? টার্কিতে মনে আছে, খুব ভালো করে মনে আছে। টার্কি তো তখন আমাদের তুলনায় অনেকটাই উন্নত, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজড বেশি। আর কামাল আতাতুর্ক, ওরা বলে ফাদার অফ দ্য নেশন, যে সে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস করেছিল, যে টার্কির যে অ্যারাবিক স্ক্রিপ্ট চেঞ্জ করে দিল আর ড্রেস চেঞ্জ করে দিল, ওর স্কার্ট পরতো। তো ওরা মোর ইউরোপিয়ান লাইফস্টাইলে আস্তে আস্তে, এটা এখন ব্যাকফায়ার করছে কিনা জানি না, এখন তো আবার ওরা, কিন্তু টার্কিকে অনেকটা এগিয়ে অ্যাকচুয়ালি ইউরোপের লেভেলে নিয়ে যেতে। তো আমরা ওই সময়টা ছিলাম যখন ওরা চেঞ্জটা করেছে। তো ওই খুব ভালো, মানে আমরা আমাদের এখান থেকে আমাদের মতোই দেশ একটা, কিন্তু অনেক উন্নত, ইন্ডাস্ট্রিয়ালি
মেটেরিয়াল প্রোডাক্ট সব বেশি। তো এটা ভালো এক্সপিরিয়েন্সই হয়েছে। তো 1971 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তখন আপনি কোথায় ছিলেন? 71-এ আমাদের এই জিনিসটা একটু বলে রাখি, এটা আমাদের রেকর্ডের জন্য ভালো, যে আমাদের তো পাকিস্তানে দুটো ল্যাঙ্গুয়েজ মাদার টাং ছিল, বাংলা এবং উর্দু। তো এটা যখনই স্টেট দুটো ল্যাঙ্গুয়েজ বলে মাদার টাং, তখন স্টেটের দায়িত্ব হয়ে যায় প্রত্যেক স্কুলে যে যেটা পড়তে চায় সেটা পড়তে পারা উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি আমি যে পাকিস্তানে যখন ভর্তি হচ্ছি তখন আমার কোনো বাংলা টিচার নাই স্কুলে, কারণ টিচার নাই। আচ্ছা। তো কোনো স্কুলে 0 দিয়ে রাখতো মাদার টাঙে, কোনো স্কুলে অ্যাভারেজ মার্ক দিত, যারা একটু মনে করতো স্টুডেন্টের জন্য ফেয়ার থাকার জন্য অ্যাভারেজ মার্কটা দেওয়া উচিত। তো এই অবস্থায় আমরা ক্লাস 7 পর্যন্ত পড়লাম। অনেক আর্মি অফিসাররা এই বদলি চাকরি যারা ছিল তারা উর্দু পড়াতো এই কারণেই। তো আমরা আবার উর্দু পড়িনি, আমরা কয়েকটা ফ্যামিলি ছিলাম, আমরা উর্দু কখনোই পড়িনি আর কি, পড়বো না আর কি, মানে বাবা পড়াবেন না। তো সেই জন্য আমি আমার বোন দুজনেই ঢাকায়, আমি ক্যাডেট কলেজে আর আমার বোন ইউনিভার্সিটি, আমার নানার বাসা থেকে 70-তে আমরা চলে এসেছি ক্যাডেট কলেজে, কারণ বাংলা নালে পড়া হবে না আর কি। তো 70-তে যখন 7ই মার্চে সব নন কোঅপারেশন সব বন্ধ হয়ে গেল, আমাদেরকে বাড়ি পাঠানো, বাড়ি মানে আমার মামার বাড়ি। তো সেখানে 25শে মার্চে আমরা ওইখানেই ছিলাম, এটা রাজারবাগের পুলিশ লাইনের খুব কাছে। তো ওই রাতটা আমরা ভালো করেই দেখেছি এটার ভয়াবহতা। আর তারপরে প্রায় 3 মাস ওখানে থেকে আমার মামা আমাদের দুজনকে পাকিস্তানের বাবাদের কাছে পাঠিয়ে দিল। তো 71-এ আমরা ধরো এপ্রিল মের দিকে গেলাম। তো ওখানে গিয়ে আমার ক্লাসমেটস, এরা হলো আমাদের পুরনো ক্লাসমেট, আমি ক্যাডেট কলেজে আসার আগে এদের সাথেই পড়তাম, ওদেরকে গিয়ে যখন ঢাকার কথা বলছি এই হচ্ছে, ওরা বিশ্বাস করে না। তো এটা আমাকে খুব একটু তিক্ততা করেছিল যে আমি দেখে এসেছি কিন্তু বিশ্বাস করছো না। তো এটা আবার আমি অনেকদিন থাকে ভেতরে এই জিনিসটা যে এরকম মানে একটা জেনোসাইড হচ্ছে কিন্তু তুমি দেখতে চাচ্ছ না। তো এটা আমি কিছুটা দেশে ফেরার পরে আমাদের ট্রাইবালদের সাথে যা হয়েছে আমরাও কিন্তু দেখতে চাইনি। তো তখন একটু মনটা নরম হয়েছে যে এটা তো মানুষ আসলে খারাপ জিনিস দেখলে, মানে যেটাতে আমার রিয়্যাক্ট করা উচিত, যেটাতে আমার পার্টিসিপেট করা উচিত রিয়্যাক্ট করে, সেটা অ্যাভয়েড করতে চেষ্টা করে। এটা খুব খারাপ জিনিস একটা মেজরিটি যারা, তাদের জন্য। তবে যখন পাকিস্তান স্কুলে পড়তেন তখন কি কোনো ধরনের বর্ণ বৈষম্য কিংবা এ ধরনের কোনো বৈষম্যের শিকার হয়েছিল? স্কুলে বুঝি নেই, হয় বুলিং হয়, বাঙালি বলে আমাদেরকে একটু করতোই, মানে মাছ খাও এই করো, কিন্তু একটা ওদের স্কুলে রেসপেক্ট থাকতো, কারণ বাঙালিরা অ্যাভারেজে ওদের থেকে লেখাপড়ায় ভালো থাকতো। তো বুলিংটা হতোই, কিন্তু ওরকম না যে আমার খুব খারাপ মেমোরিজ আছে, ওরকম না আর কি। আচ্ছা, যে সময়ের কথা শুনছিলাম তখন আপনি পাকিস্তানে পড়ালেখা করছেন এবং সেই সময় তিক্ত অভিজ্ঞতার কিছু কিছু স্মৃতি আপনার মনে আছে এবং যেটা হয়তো আজীবন আপনার মনে থেকে যাবে। সে সময় কি কোনো বন্ধু হয়েছিল আপনার সেখানে? তাদের সাথে কি এখন যোগাযোগ আছে? যোগাযোগ নেই, কারণ আমরা 71-এর ডিসেম্বরে অফিশিয়ালি যখন বাংলাদেশ হয়ে গেল, তখন পাকিস্তান গভর্নমেন্ট সব সরকারি অফিসার কর্মচারী আর্মি অফিসারদেরকেও দিল, অপশন দিল যে তোমরা পাকিস্তানে থাকবে নাকি বাংলাদেশে যাবে। তো 95%-এর বেশি বাংলাদেশে আসতে চেয়েছে। যারা আসতে চেয়েছে ওদেরকে একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হলো। তো এই ক্যাম্পে আমরা 2 বছর কাটালাম, 72 পুরোটা, 73 পুরোটা। 73-এর শেষে আমরা দেশে ফেরত আসলাম। এগুলোকে বলতো রিপ্যাট্রিয়েশন ক্যাম্পস। তো আব্বা যেহেতু সিনিয়র অফিসার ছিলেন, আমাদের রিপ্যাট্রিয়েশনটা একটু দেরিতেই হলো আর কি। আচ্ছা আচ্ছা। তো যখন ফিরে এলেন কিংবা ছোটবেলায় আপনার স্বপ্ন কি ছিল নিজেকে নিয়ে, যে বড় হয়ে কি হবেন? কারণ আপনি তো শান্ত ছিলেন, পড়াশোনায় ভালো ছিলেন, খেলাধুলা করতেন। স্বপ্নটা পরিষ্কার মনে পড়ে না। আর্কিটেকচারের ইচ্ছাটা মনে হয় কলেজের আগে পরিষ্কার মনে নেই আমার।
কিন্তু এইটুক মনে আছে যে এই ক্লাস 7-8-এ আব্বার যে নিমন্ত্রণ কার্ডটা পেত ওই কার্ডগুলো দিয়ে আমি মডেল বানাতাম। আচ্ছা, কিন্তু কোনো আর্কিটেকচার করছি বলে মনে হতো না, জাস্ট খেলা চলে মডেল। বাবা মার কি ইচ্ছা ছিল আপনাকে নিয়ে? এটা কখনো জানিনি, ওই প্রেশারটা কখনো হয়নি আমাদের। আচ্ছা, আমরা তিনজনই যখন নিজের ক্যারিয়ার চুজ করে ফেলেছি তখন একবার বলছে তোমরা কেউ আর্মিতে গেলে না, কিন্তু এটা আগে কিন্তু আগে কখনো বলেননি। বাহ, এটি কিন্তু ভালো, আপনাদের ভেতর কোনো চাপ দেয়নি। তো আপনি স্কুল পেরিয়ে নটরডেম কলেজে ভর্তি হয়েছিলেন, সেটি কত সালে? 73, আচ্ছা, 74, মানে পাকিস্তান থেকে ফিরে 74-75 নটরডেম। সেই সময় নটরডেম কলেজ আসলে কেমন ছিল? নটরডেম কলেজের স্মৃতি খুব ভালো। আমরা, আব্বা তখন বিডিআর এর চিফ, তো আমরা থাকতাম পিলখানার ভেতরে এবং আমি কলেজে যেতাম বাসে। আচ্ছা, সায়েন্স ল্যাবরেটরি থেকে কলেজে উঠতাম, বাংলাদেশ ব্যাংকে গিয়ে নামতাম, আবার এদিকে আসতাম। কারণ ওই সময় ওই একটা খুব দুর্নাম ছিল যে বিডিআর সব কিছু পাচার করে দিচ্ছে। 71-এর পরে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে সব। তো এই দুর্নামটা যেন ঘোচানো যায়, শেখ মুজিবুর রহমান আব্বাকে বললেন যে এটা প্রাইমারি দায়িত্ব, যে বিডিআর এর ইমেজটা ঠিক করতে হবে। তো ইমেজটা এই যে বাড়ির থেকেই শুরু করতেন আব্বা, যে স্কুলে কলেজে গাড়িতে যেতে পারবে না, নিজের মতো যেতে হবে। তো নটরডেম কলেজে যখন পড়তেন তখনই তো মনে হয় স্থির করেছিলেন যে স্থপতি হবেন। নটরডেম কলেজেরও মাঝামাঝি মনে পড়ে যে যখন পাশ করে কি পরীক্ষা দিব, পরীক্ষা অনেকগুলি দিয়েছিলাম, তো একটা ছিল আর্কিটেকচার, কিন্তু তখন আমি জানতাম যে যদি আর্কিটেকচারে হয় আমি আর্কিটেকচারই পড়বো। কিন্তু এমন কোনো বিষয় বা স্মৃতি কি আছে যার কারণে আপনি স্থাপত্যবিদ্যার প্রতি বা স্থাপত্য চর্চা করতে আগ্রহী হয়েছিলেন? এমন ভাবে কোনো ঘটনা? এমনিতে আপনার ছবি আঁকতে তো ভালো লাগতো না, মানে ভালো লাগলেও আমি পারতাম না ছবি আঁকতে। আমার আর্কিটেকচারে এসেই ছবি আঁকা। আচ্ছা, তাহলে কিভাবে আপনি বুয়েটে ভর্তি হলেন সেটিও শুনি তাহলে। সেই গল্পটি শুনি। পরীক্ষা দিয়ে, ভর্তি পরীক্ষা আমাদের সময়ে আমার যতদূর মনে পড়ে যে 30টা সিটের জন্য 700 পরীক্ষা ছিল আর্কিটেকচার, 700 জন। তো আমি 30 জন নেবে, আমি 29th আমার লিস্টে। আপনার না ইন্টারমিডিয়েটের পরীক্ষা ভালো হয় নাই? হ্যাঁ, মানে ভালো না, কিন্তু আমরা এলিজিবল ছিলাম। আচ্ছা আচ্ছা, তো ওই পরীক্ষা দেওয়ার এলিজিবল ইসে বুয়েটে আরেকটু হায়ার ছিল, আর্কিটেকচার একটু মানে নিচে কমে নিত। তারপর কানের পাশ দিয়ে গেছে একদম। তখন কি মনে হয়েছিল যে যদি এখানে না হয় অন্য কোথাও পড়বো বা অন্য কিছু করব? আমি 5টা জায়গায় দিয়েছিলাম, ইনক্লুডিং এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ময়মনসিংহে। আমার অন্যগুলোতে আমি প্রথম ডেকেছিল ইংলিশ ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি, তো ওখানে ইন্টারভিউ দিয়েছি, হয়েও গেল। এবং ওখানে জিজ্ঞেস করলো যে কোথায় কোথায় দিয়েছো, আমি বললাম যে আর্কিটেকচারে। তো বলে আর্কিটেকচারে হলে তুমি কি ইংলিশ পড়বে? আমি বলছি না, পড়বো না। তারপরে নিয়েছে। তারপরে বুয়েটে ভর্তি হলেন কত সালে? এইটা 76-এ আমরা ভর্তি হলাম, কিন্তু 1 বছর বসেছিলাম। তখন সেশনের ছিল 77 থেকে ক্লাস শুরু হলো, 82 পর্যন্ত ক্লাস করলাম। আর যখন বের হলেন সেটি কত সাল ছিল? 82। আচ্ছা, তার মানে 76 থেকে 77-এ ক্লাস শুরু, 5 বছর। কিন্তু 1 বছর বসেছিলাম, সেটা ক্লাসেই যাইনি বাড়ি থেকে। যেটা বলছিলেন যে আঁকা কিন্তু অত ভালো ছিলেন না আপনি, কিংবা অত স্বপ্নও ছিল না স্থাপত্যবিদ্যা পড়বেন, কিন্তু ভাগ্যের পরিক্রমায় আপনি সেখানে ভর্তি হয়ে গেলেন। আর্কিটেকচার পড়বো মানে চুজ করেছি ওইটাই পড়বো বলে, তখন জানি, কিন্তু অনেক দিন আগে থেকে যে থাকে না পরিকল্পনা করে করা। আচ্ছা, তখন যে জানেন আপনি পড়বেন, মানে কোন ভাবনা থেকে আপনি আগ্রহী হয়েছিলেন? সেটি অর্চির কিছুক্ষণ আগে প্রশ্ন ছিল। এটা প্রবাবলি ক্রিয়েটিভ কিছু করা যায়, কিছু বানানো যায়, চোখের সামনে দেখতে পারি। ওই যে আপনি কার্ডবোর্ড দিয়ে বা মডেল বানাতেন, বাবার ইনভাইটেশন কার্ড, ওটা কি আসলে কোনোভাবে প্রভাব ফেলেছে? হলেও সাবকনশিয়াসলি, মানে আমি শিওর, এই জন্যই বললাম ঘটনাটা, যে সাবকনশিয়াস কোথাও ছিল হয়তো, কিন্তু মানে কনশিয়াস লেভেলে মনে পড়ে না। তবে মাজহারুল ইসলামের সম্পর্কে জানতাম, ওটা হয়তো ওটাও একটা ফ্যাক্টর হয়েছে। আমাদের কানের বিল্ডিংটা হতে পারে, তো এগুলো সব মিলেই হয়েছে, কিন্তু খুব একটা মানে ঘটনা একটা নাই যে এটার জন্য আমি আর্কিটেকচার। তবে বুয়েটের জীবনটা কেমন ছিল এবং শিক্ষক হিসেবে কাদের পেয়েছিলেন? বিশেষ কোনো স্মৃতি শুনবো।
বুয়েটে আমি যেমন খেলাধুলাটা করতাম, আচ্ছা তো ওই বুয়েটের মাঠেই প্র্যাকটিস করতাম, বছরে বোধহয় 360 দিনই খেলতাম। আচ্ছা কি খেলতেন? বাস্কেটবল। আচ্ছা তো খেলাটা খুবই আমার নেশার মতো। তাছাড়া পড়াশোনায় ভালোই ছিলাম, খারাপ ছিলাম না, একদম টপে ছিলাম না, আবার খারাপও ছিলাম না। আমাদের লেখাপড়ায় এক দুই বছর গেলেই আমরা বুঝি যে আসলে ডিজাইনটা আসল। তো অন্যান্য থিওরি সাবজেক্টস অনেক পড়তে হয়, কিন্তু ওগুলোতে মার্ক অনেক কম থাকে। তো ডিজাইনের দিকে ঝোঁকা স্বাভাবিক, সবাই ঝোঁকে। তো ডিজাইনে ভালোই ছিলাম বরাবরই মোটামুটি। আর আমার ফরচুনেটলি থিওরি সাবজেক্টসও ভালো ছিল, সেই জন্য খুব কষ্ট ছাড়া পার হতে পেরেছি। ভালোভাবেই পার আর আমি সবসময় বলি আমাদের এখনকার যারা মা বাবা বলে যে আর্কিটেকচার পড়তে চাচ্ছে, পড়াবো কিনা, তো আমি সবসময় বলি যে যদি এনজয় করে কেউ কিছু, তাহলে কষ্টটা কখনো সমস্যা না, কষ্টটা টেরই পাওয়া যায় না। এখনো যেই কাজটা আমি এনজয় করছি, রাতে কতক্ষণ করলাম, এটা কখনোই কোনো কষ্ট করছে যেটা মনে হয় না। এবং এই যে অন্যান্য বিষয়ের একটা পড়ার থাকে যে হ্যাঁ আমি পড়ছি, পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট করছি, আবার একটু ব্রেক পাচ্ছি, বাট আর্কিটেকচার কিন্তু আসলে বিষয়টা এরকম না। স্থাপত্যকলাতেই যে রাতের পর রাত একটা ডিজাইন নিয়ে, একটা প্রজেক্ট নিয়ে ভাবনা চিন্তা, একটা রূপ দেখা বা একটা ভিশন চিন্তা করে সেটাকে বাস্তবায়ন করা, এই বিষয়গুলোতে আপনি তখন কি করে আসলে আয়ত্ত করে নিয়েছিলেন সেকেন্ড ইয়ারের পর থেকে যদি জানতে চাই? আমাদের তো প্রধান উপকরণ হলো যে জিনিসটা তৈরি হবে এটা নাই, হ্যাঁ ভিশনটাই দেখা, ওইটা আমি কি দেখছি। তার মানে কল্পনা শক্তিটা অনেক ভালো হতে হয়। কল্পনা শক্তিটা ভালো, হ্যাঁ ভিজুয়ালাইজেশনটা ভালো হতে হবে। কিন্তু আমি মনে করি এটা খুব অন্য প্রফেশন থেকে তফাৎ না, যে ড্রিমটা এটা কোথা থেকে আসে। ধরুন আপনি তো বিবিএ পড়ছেন, এমবি পড়ছেন, আপনি যদি একটা ম্যানেজমেন্ট কোনো ইস্যু হয়, এখানে হাউ আর ইউ ডিফারেন্ট ফ্রম আনাদার পারসন, রাইট, ওইটা হলো ড্রিমটার থেকে। তো ওই ড্রিমটা আমাদের তারপর স্থপতিতে তো বোধহয় শিল্প মনা একটু বেশি হতে হয় বিবিএমবিএদের থেকে আর কি। আমাদের বেসিক ডিজাইনের কনসেপ্ট, ব্যালেন্স, এগুলো তো শিখাতেই হবে, কারণ এটা দিয়েই আমাদের একটা জিনিস ভালো হয় খারাপ হয়। তো শিল্প মনাটা হলে খুবই হেল্পফুল, শিল্প মনা না হলে একটু কষ্ট করতে হয়। আচ্ছা, কিন্তু এগুলো শেখানো যায়। আচ্ছা, মানে আর্কিটেকচার স্টাডিজে সিস্টেমটা এমন যে শিল্পমানা না, যে খুব ক্রিয়েটিভ না, তাকেও কিন্তু একটা লেভেল পর্যন্ত পলিশ করে বের করা যায়। আপনার পরিবারের কেউ তো এই পেশায় আসেননি, তাই না? তো আপনি যখন ভর্তি হলেন, পরিবারের প্রতিক্রিয়া কি ছিল? আমি বুঝি পরে যে বাবা হয়তো অত খুশি হয়নি। আচ্ছা, কিন্তু আমাকে যে সাপোর্ট করছেন আমার ডিসিশনে, এটা কখনো হয়নি। এই বিষয়টা সব সময়ই ছিল, যেটা আমি বারবার একটা কথা পরে বুঝলাম, অনেক পরে, যখন আমি একটু কাজ টাজ করছি এবং ভালো কাজ হয়েছে দু একটা, তো আমার বাবা আমাকে একদিন বললেন, আর্কিটেকচারটা বোধহয় তোমাকে স্যুট করেছে। তার মানে বুঝলাম ওই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা শেষ হয়েছে। হ্যাঁ, এবং স্যুট করার এই বিষয়টা থেকে মাথায় এলো যে অনেকে কিন্তু মাঝপথে আসলে ছেড়ে দেয় বা চলে যায়, হতাশ হয়ে যায়, যে খুব সহজে কোপ আপ করতে পারছে না, যে রেগুলারিটি থাকে লাইফের বা রেগুলার একটা লাইফে অভ্যস্ত হয়ে যায়, সেই লাইফটা থেকে অনেকটাই আলাদা। তখন আসলে আপনার দেখা, আপনার চোখে দেখা সেরকম কোনো ঘটনা কি মনে আছে, বা আপনার বন্ধুদের সাথে ঘটেছে এরকম কোনো ঘটনা? আমাদের ক্লাসেই ছিল, সব ক্লাসে থাকে আমার মনে হয়, যে আমাদের সময় আর্কিটেকচার যারা পড়তে আসতো, ওরা জানতো যে চাকরি নেই, কাজ নেই, তারপরে পড়ছে। কারণ একটা প্যাশন, চাকরি ছিল না, একেবারে চাকরি ছিল না, কাজও ছিল না 82 তো তারপরেও পড়তে আসছে, তার মানে সে আর্কিটেকচারটা বুঝে শুনেই পড়ছে এবং একটা প্যাশন আছে, ক্রিয়েটিভিটিটা তাকে টানছে, প্যাশন থাকে। তো প্যাশনটা ইম্পর্টেন্ট, একটা কাজে, যে কোনো কাজের প্যাশন থাকলে ভালো করা যায়। তো সে তার মধ্যেও দু একজন এসে বুঝেছে এটা ওর পছন্দ হচ্ছে না, হবে না। আমাদের সময় আনফরচুনেটলি এডুকেশন সিস্টেম, সোসাইটি এমন ছিল যে
2 বছর 3 বছর একটা সাবজেক্ট পড়লাম, এটা ছেড়ে আমি আরেকটা পড়বো, এই লাক্সারিটা ছিল না। এই লাক্সারিটা কিসের থেকে, এটা এখন আমরা হয়তো বুঝবো না, যে বাবা মা অনেক কষ্ট করে ছেলেদের ইউনিভার্সিটি পার করতো। তো এটা ছেলেরা জানতো যে আমার বাবা মা ওয়েট করছে, আমি বের হলেই চাকরিটা ধরলে ওদের একটু রিল্যাক্স করতে পারবে। এই প্রেশারটা নিয়ে 90% 95% স্টুডেন্টরা পড়তো, বুয়েটে তো আরও বেশি। তো ওইখানে ওই যে জানলো যে আর্কিটেকচার আমার পছন্দ না, ওর কিন্তু কোনো উপায় নেই, ওর শেষ করতে হবে, আর্কিটেকচারই করতে হবে। তখন ওই কথাটা আসে যে এনজয় যদি না করে করি তাহলে এটা খুবই কষ্টকর একটা প্রফেশন। তবে আপনি এনজয় করেছেন এবং আপনার প্যাশনটা পরবর্তীতে বাস্তবে রূপ পেয়েছে, এবং যে কারণে আপনি একজন সফল স্থপতি। বুয়েটের সেই সময়কালটা আপনার রঙিন কেটেছে, ভালো কেটেছে এবং বেশ আনন্দেই কেটেছে, যেটা আপনি বলছিলেন, খেলাধুলার মধ্যে ছিলেন, পড়ালেখাও ভালো করছিলেন। সেই সময়টাকেও কি আসলে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কখনো আপনাকে মাথায় এসেছে যে আসলে আর্কিটেক্ট হিসেবে আপনি সামনে কি কাজ করতে চান বা কোন পথে যেতে চান? তখন কি সেই সামনের অনিশ্চয়তার একটা জীবন আপনাকে কখনো আসলে বোধোদয় হয়েছে, তখন ভাবনাতে ফেলেছে? সেটা হয়নি, কারণ হলো ভর্তি হয়েছে জেনে যে কাজ নেই। কিন্তু পড়ালেখা তখন আমাদের ইন্টারনেটের যুগের আগে, হ্যাঁ, ফোনের যুগের আগে। তো পড়ালেখার মানে উদাহরণ যখন দেখাতো ইন্টারন্যাশনাল, সেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সব দেখতাম। তাও ছবি দেখতে হলে 6 মাস ওয়েট করতে হতো, কারণ একটা ম্যাগাজিন আসবে আমাদের লাইব্রেরিতে, তারপর আমি দেখতে পারবো। কঠিন ছিল তখন। তো আর কি দেখবো সেটা তো কেউ একজন ডিসাইড করে দেখছে কোনটা ভালো কোনটা খারাপ। তো যেই এটা হয়েছিল, পাশ করার পরে আমরা বুঝেছিলাম যে যেটা পড়লাম, যা দেখলাম, ভালো আর্কিটেকচার হিসেবে দেখলাম, সেইটা আমাদের জন্য সুটেবল না, পুরাটা এক্স্যাক্ট সেম জিনিস করার কথা না আমাদের। তো এই কনফিউশনটা আমাদের ওই বয়সের বেশ কয়েকজনের ছিল বলে আমরা মাজহারুল ইসলাম সাহেবের কাছে গেলাম। গিয়ে ওনাকে বললাম যে এরকম ফিল করছি, কি করা উচিত। তো উনি একটা চেতনা স্টাডি গ্রুপ করেছিলেন। তো এই উনার খুব ওয়াইজলি যেটা করেছিলেন, উনি বললেন যে আপনাদের নিজের সম্পর্কে প্রাইড প্রথমে জন্মাতে হবে। মানে আমাদের বাঙালিদের প্রাউড হওয়ার অনেক কিছু আছে, কিন্তু এটা যদি যে পর্যন্ত আপনি নিজে সম্পর্কে প্রাউড না হন, তো পর্যন্ত আপনার কাজে ওই প্রাইডটা আসবে না। তো উনি যেটা করলেন, এই লেকচার সিরিজে আর্কিটেকচারের সম্পর্কে হতো, কিন্তু পুরো সিরিজের মধ্যে বোধহয় আমার মনে হয় 80%ই নন আর্কিটেকচার, মিউজিক, কালচার, নাচ, জিওলজি, এক্সপার্টদের উনি নিয়ে এসে আমাদের শোনাতেন। তো ওখান থেকে আমরা কিন্তু আসলে ওই প্রাইডটা জন্মেছে যে বাঙালির অনেক ভালো জিনিস আছে এবং উই শুড বি প্রাউড টু বি বাংলাদেশি, বাঙালির এই জিওগ্রাফিক্যাল লোকেশনে। ওইটা ছাড়া কিন্তু কোনো কাজেই, বিশেষ করে আর্টস এবং কালচারাল ফিল্ডসে, ওই প্রাইডটা না থাকলে কখনোই, আমি সবসময় একটু হীনমন্যতায় ভুগবো এবং ওরা কি করছে সেটার দিকে তাকিয়ে থাকবো। তো এটা খুবই হেল্পফুল ছিল এবং এটার ফল আমি দেখতে পারি আমাদের এখন যারা আমাদের জেনারেশন কাজ করেছে, ভালো কাজ করেছে, ওইটার ইনফ্লুয়েন্সে নেক্সট জেনারেশনে হ্যান্ড ওভার করে আমরা যে আর্কিটেকচারে একটু এখন কিন্তু পৃথিবীতে আমরা অনেক অ্যাওয়ার্ড পাই, ইন্টারন্যাশনাল ভালো অ্যাওয়ার্ড পাই। তো পৃথিবীতে আর্কিটেকচারের নাম, বাংলাদেশের আর্কিটেকচারের নাম লোকে জানে অনেক। তো এটা এই অল্প বয়স, মানে আর্কিটেকচার বয়স তো বেশি না, আমাদের 75 ধরি আর কি, কারণ 67-এ হয়তো প্রথম গ্র্যাজুয়েট হয়েছে, কিন্তু কাজ শুরু হয়েছে 75 পরে। তো 75 থেকে এই কত বছরে একটা মানে জায়গা করে নেওয়া, এটা কিন্তু আমাদের নেইবাররা কেউ করতে পারেনি। আমার একটু খুব জানতে ইচ্ছে করছে যে আপনি যার কথা বলছিলেন, স্থপতি শ্রদ্ধেয় মাজহারুল ইসলাম, উনি আমাদের স্থপতিদের পথিকৃৎ। বাংলাদেশে আসলে মানে তার অবদান আমরা কোনোভাবেই বলে শেষ করতে পারবো না, এবং যতদিন স্থাপত্যবিদ্যা বা পৃথিবী বেঁচে থাকবে ততদিন তিনি বেঁচে থাকবেন কাজের মধ্য দিয়ে। এবং তার সাথে আপনার সুযোগ হয়েছে দেখা করার, কথা বলার এবং তার থেকে তার ভিশনগুলো জানার। আপনার চোখে আসলে তাকে আপনি কিভাবে দেখেছেন, বা তার থেকে কোন বিষয়গুলো আপনি এখনো খুব মনে রাখেন?
আমাদের স্থাপত্য পেশাটা খুবই ভাগ্যবান দুজনের, এই মাজহারুল ইসলাম প্রধান আর এরপরে এসেছিলেন বশির হক, দুজনেই আমাদের হোমগ্রোন আর্কিটেক্ট তো 67-এর পরে, তো উনি এসছেন 52-53 দিকে, এসে 54-এ উনি আর্ট কলেজ করে ফেলেছেন ডিজাইন অলরেডি। তো উনি বিদেশে পড়ে দেশে স্থাপত্য কেমন হওয়া উচিত এই সেন্সিটিভিটিটা উনি নিয়ে এসেছিলেন। এটা আমার খুবই ফরচুনেট আমরা যে এরকম একটা লোক প্রথম স্থপতি আমাদের দেশে, কারণ ওখান থেকে তো ধারাটা শুরু হয়ে যায়, তা নাহলে অনেক ভুল করে করে তারপরে শিখতাম আমরা। তো উনি এবং বশির ভাইও আসলেন আমেরিকায় পড়ে, ওনারও এই সেন্সিটিভিটিগুলো ছিল যে আমাদের দেশীয় আর্কিটেকচার ঠিক ওরা যা করছে সেটা হবে না, আবার ওর ইন্টারন্যাশনাল ডায়ালগকে মাথায় রেখেই দেশীয় জিনিস করা উচিত। তো এটা একটা বড় আমাদের মানে একটা বড় ভুল এক্সপেরিমেন্টের দিকে গিয়ে শিখে সবাই আমরা একটা ঠিক জায়গায় শুরু করতে পারলাম। তো ওই রেসপেক্টটা তো যাবে না কখনোই মনের থেকে। আর আর্কিটেক্ট হিসেবে খুবই উঁচু মানের, এখনো আমরা মনে হয় ওনার কাছাকাছি কেউ যেতে পেরেছি কিনা, দু একজন হয়তো কাছাকাছি উকি দিচ্ছে, কিন্তু ওনার যে সব আর্কিটেকচার করেছে ওখানে আমরা এখনো রিচ করতে পেরেছি বলে মনে হয়। স্যার, আপনার কর্মজীবন সম্পর্কে একটু শুনতে চাই। প্রথমে আপনি আর্কিটেকচারাল কনসালটেন্সি আপনি কাজ শুরু করেন, তো এটির সাথে যে যুক্ত হবেন কিংবা এটি করবেন এই ভাবনা আসলে কবে থেকে, মানে পড়বার সময় নাকি শেষ করবার পরে? না, এটা একেবারেই, এটা অনেকটা অ্যাক্সিডেন্টাল, কারণ বললাম যে কাজ নাই, চাকরি নেই, তো স্বাভাবিকভাবে নিজেরা কিছু একটা অফিস করে যা কাজ করতে পারি এরকম করে স্টার্ট করতে। আমাদের ব্যাচের 3 জন আর্কিটেক্ট, 2 জন আর ইঞ্জিনিয়ারিং আমাদের ব্যাচেরই একজন, ওরা 3 জন মিলে ঠিক করলো যে আর্কিটেকচারাল ফার্মটা করবে। আমাকেও ইনভাইট করলো যে তুমি জয়েন করো। তো আমি তখন আমাদের আরবান অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিংয়ে ভর্তি হয়েছি। তো যেহেতু আমি ফুল টাইম করতে পারবো না, আমি ওদেরকে মানা করলাম যে না, আমি প্ল্যানিংটা পড়তে যাচ্ছি, এখানে পারবো না। তো ওরা বললো আমরা তো সব পার্ট টাইম করবো, চাকরিও করবো, পার্ট টাইম আর্কিটেকচার ফার্মে চাকরি। তো আমি জয়েন করলাম, করে অফিসটা পার্ট টাইমই চলেছে বেশ কয়েক বছর। আমি আসলে 2-3 বছর আমি যখন প্ল্যানিংটা 3 সেমিস্টার করে ছেড়ে দিলাম, তখন ফুল টাইম আমি আর্কিটেকচার এই ফার্মটা চালাচ্ছি, অন্যরা চাকরি করে করে পার্ট টাইম করছে। তো এককভাবে যে দায়িত্বটা নিলেন কতটা চ্যালেঞ্জিং ছিল? তখন যে বললাম কাজ খুব কম, তো অনেক কম্পিটিশনে করতাম, কম্পিটিশন সবসময় ফেয়ার হতো না। তো কিন্তু ওই লাকি ব্রেক দিয়ে একটা হয় যে আমাদের প্রথম কাজ একটা চা বাগানের বাংলো, এটা আমার দুলা ভাইয়ের সূত্রে পাওয়া গেল। তারপরে ডিজাইন কম্পিটিশন করলাম ইনডোর স্টেডিয়াম, এটা আরেকটা বড় ফার্ম ডেক্সটাস ওদের সাথে, তো ওখান থেকে কাজ পাওয়া গেল। তো এইসব করে করে আস্তে 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 তো আর্কের যে নকশাগুলো আপনি করেছেন, মানে হয় না যে প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল থাকে কিংবা স্পেশালিটি থাকে, আপনি কিভাবে নিজের ছাপ রাখতে চেয়েছিলেন কিংবা আপনার স্পেশালিটিটা কি? এই স্টাইলের ব্যাপারে একটু বলি যে আমাদের লুইকানের স্টাইল আছে, কিন্তু ওনার 3টা খুব ফেমাস বিল্ডিং, আমাদের সংসদ ভবন আছে, তারপরে কিম্বেল আর্ট গ্যালারি, আরেকটা স্যান ডিয়েগোতে, নামটা আমার নিজেরও মনে নেই, এই রিসার্চ সেন্টারটা কি, আজকাল নাম মনে থাকে না, কোনো সমস্যা নেই। তো এই 3টা কিন্তু সাধারণ লোকে দেখলে বুঝবে না যে একই আর্কিটেক্ট করে, কিন্তু যে ওনার ভেতরের তাড়নাগুলো বোঝে সে কিন্তু বুঝতে পারবে। তো স্টাইল জিনিসটা যদি সাধারণ লোক বুঝতে পারে তাহলে একজন স্থপতির ভয় পাওয়া উচিত। তার মানে আমি রিপিট করছি নিজেকে, রাইট। তো স্টাইল জিনিসটা আসলে অনেকটা ভেতরের জিনিস যখন এক্সপ্রেস হয় তখন ওইটার থেকে একটা কমন স্টাইল বের হতে পারে, কিন্তু ভিজুয়ালি দেখে বুঝতে পারা উচিত না। আমি তো ভেতরে মানুষটাকে জিজ্ঞেস করছি যে আপনি সচেতনভাবে কোন স্টাইলটা আসলে কোন ছাপটা রাখতে চান আপনার কাজে। এটা ওই যে
গ্রো করে, তো এটা ক্রিস্টালাইজ করতেও সময় লাগে। ক্রিস্টালাইজ সারা জীবনে করবে কিনা জানি না, কিন্তু আমি জানবো না। এটা ভবিষ্যতে যদি আমি কিছু ভালো একটা ধারা তৈরি করে থাকি, এটা ভবিষ্যতে জাজ করে বোঝা যাবে যে এই স্টাইলের লোক। কিন্তু আমি যদি কনসিয়াসলি বলি, আমি ডেফিনেটলি একটা জিনিস বলতে পারি, মানে যেটা আমি চেষ্টা করি যে আমাদের ওই যে মাজহারুল ইসলাম সাহেবের কাছে যে জন্য গেলাম, যে আমাদের দেশের স্থাপত্য কি হওয়া উচিত। তো স্থাপত্যটা তো আমার কাছে শুধু স্কাল্পচার না, স্কাল্পচার ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু স্থাপত্য হলো যেটার ভেতরে, স্কাল্পচার কি, স্কাল্পচার আমি বাইরে থেকে দেখছি, ভেতরে ঢুকছি না, কিন্তু স্থাপত্য তো ভেতরেও আমি এক্সপিরিয়েন্স করি, এবং ভেতরের এক্সপিরিয়েন্সটা কি হলে ভালো হবে আমাদের মতো দেশে। তো ওইটার পেছনে যাওয়া, যে আমি তো মনে করি আমাদের এত ফ্রেন্ডলি নেচার, বিদেশে ঠান্ডা দেশে ওরা নেচারটাকে একটা প্রোটেক্টেড জায়গা থেকে দেখে, সেই জন্য ওরা বলে পিকচার উইন্ডো, মানে উইন্ডোটা একটা প্লেট গ্লাস, নেচারকে আমি পিকচারের মতো দেখছি রুমের মধ্যে। আমাকে ওই লাক্সারি নাই যে আমি নেচারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো, আমাদের আছে, এবং এটা আমরা যথেষ্ট সদ্ব্যবহার করি না এটাকে। মানে আমাদের বাড়ি ঘরে কেন নেচার নাই? সেটা কি এখন সদ্ব্যবহারের আসলে সুযোগটা রয়েছে? সুযোগ থাকবে, এই কমপ্লেন করে লাভ নেই যে আমাদের টু ডেন্স, পয়সা নাই। এর মধ্যে যা করতে পারি সেটা, ওইটাই তোমার ভেতরের জিনিস, এবং সেটা আমাদের স্যাররা করে দেখিয়েছেন। আমরা একটু জানতে চাই যে পরিবেশ বান্ধব নিয়ে যে আপনার নির্মাণের প্রতি আগ্রহ, সেটি আসলে কবে শুরু হয়েছিল এবং কি কি কাজ করেছে, কোন ভাবনা থেকে? পরিবেশ বান্ধব তুমি কাজ করলে পরিবেশ বান্ধব হতেই হবে তোমাকে, যেই এনভায়রনমেন্টে কাজ করো। আমরা ভুল পথে যাচ্ছি বলেই এটা একটা ইস্যু, নাহলে ইস্যু হবে কেন? আমি ন্যাচারালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো জিজ্ঞেস করি তুমি ঠান্ডা দেশের জন্য পরিবেশ বান্ধব কাজ করো কিনা, জিজ্ঞেস করি না তো। কারণ ইভলভই করেছে ওদের আর্কিটেকচার, এটা রিয়ালিটি ধরে। আমাদের যেহেতু আমরা ভুল এক্সাম্পল দিয়ে শুরু করেছি, আমাদেরকে এটা কোর্স কারেকশন করতে হবে। কোর্স কারেকশন যখন তখন ইস্যুটা আসে, এখন পরিবেশ বান্ধব যেটা হলো, এখন হলো গ্লোবাল ওয়ার্মিংয়ের রেসপন্সিবল হওয়া পরিবেশ, সেটা অন্য ইস্যু। কিন্তু আমাদের দেশে ঢাকায় একটা বাড়ি করলে এটা ঢাকার ছোঁয়া কেন থাকবে না, কেন বুঝবো না যে একটা ট্রপিক্যাল দেশের আর্কিটেকচার, সেটা তো ইস্যু হওয়া উচিত ছিল না। যদি এভলিউশনটা ঠিক হতো তাহলে এটা হতো না। এটা আমাদের একটু একটু কোর্স কারেকশন চলছে, এখনও চলছে, ভবিষ্যতে আরও চলবে। আশা করি এক সময় পৃথিবীর লোকে দেখে বলবে যে হ্যাঁ, এটা দেখে তো মনে হয় বাংলাদেশের বিল্ডিং। আপনার কাছ থেকে অনেক কিছু শিখছিলাম, আমার থেকে ওর চেয়ে বেশি শিখছিলাম, কারণ ওর চেয়ে দরকার আছে। শুনছিলাম আমি। আচ্ছা, একজন ভালো স্থপতি হবার জন্য খুব কমন একটা প্রশ্ন, কি কি গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমাদের ডিসিপ্লিন একটা লাগে খুবই, তাই চিন্তার ডিসিপ্লিন। এগুলো হলো আমার মনে হয় যে কোনো প্রফেশনে ইউজুয়ালি পারসিভ করা হয় যে যারা একটু আর্ট কালচারের সাথে যুক্ত কিংবা একটু স্থপতি, তারা একটু ইনডিসিপ্লিন লাইফ লিড করে। ইজ ইট ট্রু? ওইটা তো ডিসিপ্লিন, ওই ডিসিপ্লিনের কথা বলছি না আমি, চিন্তার ডিসিপ্লিন, হ্যাঁ, মাথার ডিসিপ্লিন। তো ওইটা থাকে, কারণ এই প্রফেশনটা এমন যে আমরা বলি এটা আর্টের ওয়ান অফ দি আর্টস, কিন্তু সব বিল্ডিংই আর্ট হবে না। কারণ হলো আর্টের আবার ডেফিনেশনে বলে যে এটা প্রয়োজন নাই যে জিনিসটা, যেমন চিত্রশিল্পী সে তুলি, রং, ক্যানভাস নিয়ে এঁকে ফেললো, এটা কারো প্রয়োজন কিনা সেটা ইম্পর্টেন্ট না। তো হায়ার আর্টে প্রয়োজনের বাইরে কাজ করা। তো আর্কিটেকচারে একটা পার্ট আছে কিন্তু যেটা প্রয়োজনের বাইরে, তো ওইটা যখন হয় তখন এটা আর্ট হয়, সব সময় হবে না। তো ওই ডিসিপ্লিনটা যেটা বললাম, ডিসিপ্লিনটা হলো ওই ডিসিপ্লিন। যেমন আমাকে একটা ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমি 3টা বেডরুম দরকার, ড্রয়িং, ডাইনিং, কিচেন দরকার, ও তো এই জিনিসগুলো পেলেই খুশি। কিন্তু আর্কিটেক্টের নিজের কিন্তু রিকোয়ারমেন্ট আছে, যে আমি যেটা বললাম, যদি পরিবেশটা, নেচারটাকে, এটা তো ক্লায়েন্ট আমার কাছে চায়নি।
আলো বাতাস ঠিক মতো হবে, দক্ষিণে যেদিন বৃষ্টি হবে আমি ভালো এটা পাবো, এগুলো কিন্তু আমার চাহিদা। তো এই পার্টটাতে ওই মানে ডিসিপ্লিনটা ওই রকম ডিসিপ্লিন যেটা আমাকে এটার দিকে তাড়িয়ে নিয়ে যাবে আর কি। আমি যে কোনো কিছু করতে বসি যেন ওই ডিসিপ্লিন আমাকে না ছাড়ে আর কি, যে এটা ছেড়ে তুমি স্যাটিসফাইড হবে কেন। এবং আমি যখন আপনার নির্মাণের গল্প শুনছিলাম, আমার মনে একটা প্রশ্ন এসেছে যে আপনার নির্মাণে যেমন বাংলার আবহমান চিত্র আমরা পেয়েছি, সংস্কৃতি তুলে ধরেছেন, সবসময় কাজ করেছেন, আবার অন্যদিকে আপনি অনেক লাক্সারিয়াস বিল্ডিংয়েও কাজ করেছেন। কখনো কি দুটো সত্তা কনফ্লিক্ট করে? আমি তো মানুষের জন্য স্পেস তৈরি করছি, ওই মানুষটা যদি ধনী হয় তাহলে ওর স্পেসের রিকোয়ারমেন্ট তো একই, এইগুলোর রিকোয়ারমেন্ট তো একই, মানুষ তো ও দামি স্পেস তৈরি করছি নাকি কম দামি স্পেস করছি, ওর থেকে ইম্পর্টেন্ট হলো ওর কমফর্টটা কোথায়। আচ্ছা, মানে সাইকোলজিক্যাল অ্যাবস্ট্রাক্ট কমফর্ট। একদম, সেটি তো হচ্ছে কি কাস্টমার যে ডিমান্ড সেটি আপনারা ফুলফিল করবার চেষ্টা করেন এবং সেটা পেশাদারিত্বের জায়গা থেকে করা হচ্ছে। কিন্তু যদি আপনাকে নিজের সেই সত্তাটাকে আসলে আমরা কতটুকু কাজে লাগাতে পারি, এই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম, যে ক্লায়েন্টের ডিমান্ডের বাইরেও আসলে আমার নিজের যে তাড়না থাকে, ভাবনা থাকে, অনুপ্রেরণা থাকে, সেটা আসলে কতটুকু কাজে লাগানো যায়। বড় ক্লায়েন্ট হলে বেশি পাওয়া যায়, কারণ ওর টাকা পয়সা নিয়ে অত চিন্তা নেই। এটা ঠিক, তাকে কনভিন্স আমার করতেই হবে যে এরকম একটা স্পেস তোমার জন্য ভালো, আমাদের ক্লাইমেটের জন্য ভালো, আমাদের দেশের কমফোর্টেবল স্পেস হয়। কিন্তু ওইটা দেখতে হয়তো অনেক চাকচিক্য থাকবে, চাকচিক্য না থাকবে, গ্র্যান্ডার থাকবে। চাকচিক্য তো নট নেসেসারিলি সবাই পছন্দ, বড় লোক হলেও পছন্দ করছে যে তা না, কেউ কেউ করে, কিন্তু ওইটা ডাজন্ট নেসেসারিলি গো যে ওয়েলটা দেখাতে হবে। এটা টেন্ডেন্সি থাকে, কিন্তু আবার মানে ঠিক মতো যে বুঝে করে তার ওই ডিমান্ডটা সবসময়। তবে যদি একটিকে এগিয়ে রাখতে বলি, যে একজন স্থপতির কোন বিষয়টিকে সবচেয়ে বেশি মাথায় রাখা উচিত, নান্দনিকতা, প্রযুক্তি নাকি সমাজ সচেতনতা? সবগুলো তো দরকার, একটু সামান্য এখন প্রায়োরিটাইজ করতে পারি যে সামাজিক সচেতনতা, যেমন আমরা আর্কিটেক্টরা যারা কাজ করি একটা অল্প পার্সেন্টেজের জন্য সমাজের, আমার মনে হয় 5%-এর বেশি হবে যাদেরকে রিচ করি আমি, ওই দায়ভার তো আমাদের থাকেই। তো যারা এর বাইরে গিয়ে কাজ করছে, আমাদের একজন আছে কবির, কবির দেশের বাড়িতে গিয়ে কাজ করছে, ও কিন্তু এটার জন্যই করছে যে আমি রিচ তো করতে পারছি না যাকে করতে পারা উচিত। তো ওইটা একটা ধারা, এখন ওইটাতে না গেলে আমার ওই গিল্ট বোধ থাকবে। তো প্রায়োরিটাইজ করলে হয়তো আমরা করছি যে ঠিক আছে, আমি ওই স্পেসের মধ্যে কমফর্টটা কাকে দিতে পারি, সে বড় লোক হোক কম বড় লোক হোক, কারণ গরিবদের তো রিচ করছি না, তো হোক দুজনকেই কিন্তু সমানভাবেই আমি ওইখানে কিন্তু আমার ডিফারেন্সিয়েশন নাই। আমি ওর মধ্যে যা করতে পারি, বড় লোকের বাড়ির মধ্যে যা করতে পারি, দুইখানে কিন্তু আমাদের দুই জায়গায় আমার ইচ্ছাটা একই, ওই মানুষগুলোর কমফর্ট, ওই মানুষের সোশ্যাল কমফর্ট, সাইকোলজিক্যাল কমফর্ট, ফিজিক্যাল কমফর্ট। তো ওইখানে প্রায়োরিটাইজের সমস্যা হয় না, কিন্তু হয় অন্য জায়গায় যেখানে সমাজকে কতটুকু সার্ভ করছি। আপনার কয়েকটি স্থাপনার কথা হচ্ছে জানাচ্ছিল, যে সেটা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হোক কিংবা বেল টাওয়ার হোক, আপনার নিজের করা পছন্দের সবচাইতে? এটা খুব কঠিন। হ্যাঁ, এটা ঠিক, সবগুলো সন্তানের মতো উত্তর দেওয়া কঠিন, এই জন্য যে আমাদের প্রত্যেকটা কাজেই একটা কোনো তাড়না থেকে ধরো করছি, পার্শালি হয়, রিয়েলাইজড হয়, করতে করতেই আমি হয়তো বুঝে যাই যে এটা তো ঠিক হলো না, নেক্সট প্রজেক্ট আমি এইরকম করব। এই যে ডিসস্যাটিসফ্যাকশন থাকা, এটা খুব ভালো, মানে নেগলিজেন্ট ডিসস্যাটিসফ্যাকশন না, কিন্তু আমি করলাম, কিন্তু পরে বুঝলাম যে আমি নেক্সটটা কিন্তু এরকম করব।
এটা যদি পারফেক্ট জিনিসটা আমি বানিয়ে ফেলি তাহলে আমি হাউ ডু আই মুভ অন, সেটাই, সব পেয়ে গেলে নষ্ট জীবন। মুভ করবো কি করে, নেক্সট কি করব। তো এইটা আমাদেরকে অ্যাকচুয়ালি নেক্সট প্রজেক্টে নিয়ে যায়। তো ওই দিক থেকে যখনই আমি ভাবি যে কোন প্রজেক্টটা ভালো করেছি, কোনোটাই খুঁজে পাই না। সব জায়গায় আমার ডিস্যাটিসফ্যাকশনগুলো মাথায় থাকে আর কি। তবে এই যে আমি লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর কথা বলছিলাম বা স্যারের আবহমান সংস্কৃতি তুলে ধরার যে বিষয়গুলো বলছিলাম, সেটার সাথে যে একটা অফিস এনভায়রনমেন্ট কেমন হতে পারে, কতটা নান্দনিক হতে পারে, সেটা আমি ইউনাইটেড সিটি থেকে আমি কিন্তু সেই ঝলকটা পেয়েছি। ইউনাইটেড অফিস, জি, সেটার গল্পটা যদি একটু ছোট্ট করে জানতে চাই, যে কাজের পরিবেশ এমন হতে পারে, এটা কখনো মাথায় আসেনি আমাদেরও। দেখো এই জিনিসটাতেও তুমি দেখবে যে আমি যে আগে কথা বললাম যে পরিবেশ, ট্রপিক্যাল দেশে তুমি অফিসে বসেছো, এটা কেন নিউ ইয়র্কের অফিসের মতো হবে? তো এখানে যখন জায়গাটার, আমরা এটা তো লাক্সারি, একটা ঢাকা শহরে এত বড় জায়গা পাওয়া এবং উঁচু বিল্ডিং করতে হচ্ছে না, 6-7 তলায় শেষ হয়ে যাবে, তাহলে ওই কারণটা আবার চলে আসে যে তাহলে অফিসে যে কাজ করবে ও কীরকম পরিবেশ দিতে পারি যে ও মনে করবে যে আমি বাংলাদেশের কোনো একটা জায়গায় কাজ করছি। আমাদের ট্রপিক্যাল ওয়েদার সব মিলে অফিসটা এয়ার কন্ডিশন থাকে, তো ওই মানে ক্রস ভেন্টিলেশন ব্যাপার থাকে না, কিন্তু ভিজুয়াল এবং ফিলিং এটা তো হয়। তো এখানে অ্যাপ্রোচটা ছিল যে যদি ধরে নেই যে এই জমিটা বাংলাদেশের ন্যাচারাল পরিবেশের একটা টুকরা, তার মধ্যে আমি যদি অফিস করতাম, বিল্ডিং করতাম, কি করতাম? আমরা তো ল্যান্ডস্কেপ করি হলো বিল্ডিংটা বসিয়ে তারপর ল্যান্ডস্কেপ করি, কিন্তু আমি ইমাজিন করি যে বাংলাদেশের একটা ল্যান্ডস্কেপ, একটু পানি আছে, একটু গাছপালা আছে, এর মধ্যে যদি অফিস করতাম, কি করতাম আমি? তাহলে নিশ্চয়ই ওই ল্যান্ডস্কেপের সৌন্দর্যটা আমি প্রত্যেকটা অফিস দেশ থেকে দেখাতে চাই। ওইটারই কিন্তু এক্সপ্রেশন হলো এই অফিসটা। এবং আমার খুব হিংসে হয় যে ওই অফিসে যারা কাজ করেন তারা কতটা সৌভাগ্যবান এবং লাকি আসলে। তুমি জয়েন করে ফেলো। স্যার, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি যখন পড়াশোনা শুরু করেছিলেন আর্কিটেকচারে, তখন আসলে চাকরির অবস্থা সেরকম ছিল না, কিংবা অনেকে অনিশ্চিত একটা জীবনের কথা মাথায় রেখে আসলে পড়াশোনা করতো, কিন্তু ধীরে ধীরে সেই অবস্থার উত্তরণ হয়েছে। এখন আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমাদের এই সেক্টরটায় খুব ভালো একটা অবস্থানে আছে। তো ভবিষ্যতে আপনি কিভাবে দেখতে চান এই সেক্টরে, কিংবা যারা আসতে চায়, পড়তে চায় স্থাপত্যবিদ্যা, আপনি কি তাদের অনুপ্রেরণা দেবেন? অবশ্যই। আমাদের একটা হলো ডেভেলপিং ইকোনমিতে আমাদের এত পপুলাস দেশ যে ইকোনমি ডেভেলপ করলে কাজ বাড়বেই, চাহিদা বাড়বে, কনজিউমার বাড়বে, কাজ বাড়বে। তো কাজের অভাব নেই। যেটা বললাম, এনজয় করতে হবে, প্যাশন থাকতে হবে, এবং আমাদের পথ কিন্তু অনেক বাকি এখনো। মানে আমরা এখনো আমাদের, আমরা বলি যে কলোনাইজ যদি না হতাম আমরা, ব্রিটিশরা যদি না আসতো, তাহলে আমাদের হয়তো একটা স্থাপত্যের এভলিউশন চলতো, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে। তো কলোনাইজ আমরা এমন সময় হয়েছি যখন রয়্যালটি থেকে পৃথিবী ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়েছে, মানে সাধারণ মানুষের বাড়িঘর তৈরি হচ্ছে, আগে তো হতো না। তো এই সময়টায় এভলিউশনটা আমাদের বন্ধ। তো আমরা কিছুটা ওই যে চেতনার মাধ্যমে আমরা এটা বুঝেছি যে আমাদের ওই এভলিউশনটা হলে কি পথে হতে পারত, ওইটাকে খুঁজে বেড়ানো। তো খোঁজার এবং উত্তর কিন্তু এখন আমরা পাইনি। তো আমি মনে করি যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে, ওরা এই সার্চ এখনও সবাই করছি, তো করতে থাকবো। করতে করতে একটা সময় আসবে যখন, আশা করছি আমি, যে আমরা আর অন্যদের দিকে তাকাতে হবে না। আমাদের সমস্যা আমরা আমাদের মতো করেই করব, এবং এটা ভালো করে করতে পারলে অন্যরা দেখবে যে আচ্ছা ওই প্রবলেমটা কিভাবে সলভ করলো বাংলাদেশ। তো ওইখানে পৌঁছাতে হবে আমাদের। তো অনেক পথ আছে, ইন্টারেস্টিং পথ, ক্রিয়েটিভিটি দরকার, প্যাশন দরকার, এবং যদি এনজয় করে প্যাশন থাকে তাহলে রিগ্রেট করার মতো প্রফেশন না এটা। ওকে, তুমি আশার বাড়ি পেলে, অনেক ভালো লাগলো স্যার আপনার কাছ থেকে আপনার জীবন দর্শন এবং আমাদের দেশের সম্ভাবনা নিয়ে কথা বললেন। আপনি শিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, তো আপনি বর্তমানে শিক্ষার্থীদের ভেতরে আসলে কতটুকু সম্ভাবনা দেখতে পান?
শিক্ষক আমাদের আমরা একটা থিওরিটিক্যাল থাকে, তো আমরা হলাম প্র্যাকটিস থেকে শিক্ষক আর কি। মানে একটা স্টুডেন্টকে ওয়েল রাউন্ডেড করার জন্য প্র্যাকটিস থেকেও কেউ যদি এসে ডিজাইন স্টুডিওতে পড়ে, ওই কাজটা করেছি। কিন্তু মানে আমাদের তো হঠাৎ করে অনেক স্কুল হয়ে গেছে, প্রয়োজন থেকে হয়েছে, তো এটার সাথে একটা ভয় থাকে যে কোয়ালিটি অনেক ফল করবে। তো ফরচুনেটলি কোয়ালিটি অতটা খারাপ হয়নি, এখনো মানে কোয়ালিটি যা হওয়া উচিত সেটা না, কিন্তু ফল যে একটা নোজ ডাইভ ফল করবে অতটা খারাপ হয়নি। তো এখনো আমি মনে করি তাহলে আমাদের শিক্ষকরা যারা সবই বুয়েটের ফলশ্রুতিতে এসছে আলটিমেটলি, তো আমরা মনে হয় কিছু ঠিক করছি অবশ্যই, তার জন্য অতটা খারাপ হয়নি। আর্কিটেকচার প্রফেশনাল হেলথটা আমি বলবো না A1, আরো ভালো হতে পারতো, কিন্তু একদম খারাপ বলবো না। অবশ্যই আমরা অবশ্যই খারাপ বলছি না, এবং আমরা আমাদের বর্তমান যে স্থাপত্যবিদ্যা কিংবা স্থাপত্যবিদ্যার ফিল্ড রয়েছে আমরা গর্ববোধ করি, এবং আশা করি আপনাদের দেখানো পথ দেখিয়ে সামনের দিনগুলো, সামনের প্রজন্ম এগিয়ে যাবে। স্যার, আজকে সকালটিকে সুন্দর করে তুলবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ আমাকে ডাকার জন্য, সবাইকে দর্শকদের ধন্যবাদ। ভালো থাকবেন।